Hello everybody, welcome to the Way of Solution. This is Arabul Rahman. 14 জুলাই 2026 ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের আজকের পর্বে আমরা গুরুত্বপূর্ণ কিছু কারেন্ট অ্যাফেয়ার্স অবশ্যই চর্চা করব, সাথে জিকে প্রশ্ন উত্তর চর্চার এই পর্বে আবার একবার সকলকে জানাই স্বাগতম। চলো শুরু করা যাক তাহলে আমাদের আজকের পর্ব। সরাসরি আমরা কোশ্চেন অ্যান্সারে আসবো। TWS একাডেমি অ্যাপ ডাউনলোড না করলে অবশ্যই ডাউনলোড করে ফেলো, আর যারা এখনও আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ফলো করোনি অবশ্যই ফলো করে ফেলো। কি করছো, ফলো করো সকলে আমাদেরকে, এবং অবশ্যই সমস্ত আমাদের TWS একাডেমি অ্যাপে যত স্টুডেন্টস আছো তারা TWS একাডেমিতে যে ব্যাচগুলো চলছে, তোমরা ব্যাচে যদি অ্যাডমিশন নিতে চাও তো দ্রুত অ্যাডমিশন নিয়ে ফেলো। চলো শুরু করছি প্রথম কোশ্চেন্স দিয়ে। 2026 সাল, এই বছরের উইম্বলডন পুরুষ সিঙ্গলস খেতাব জয় করলেন কোন টেনিস তারকা? উইম্বলডন হচ্ছে সব থেকে প্রেস্টিজিয়াস একটি টেনিস টুর্নামেন্ট। এই উইম্বলডনটা সব থেকে টেনিসের প্রাচীন গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্ট। গ্র্যান্ড স্ল্যাম টেনিসের 4টে টুর্নামেন্টকে আমরা গ্র্যান্ড স্ল্যাম বলি: অস্ট্রেলিয়া ওপেন, ফ্রেঞ্চ ওপেন, উইম্বলডন এবং ইউএস ওপেন। এর মধ্যে 3টে ওপেন অলরেডি কিন্তু খেলা হয়ে গেছে। সেখানে অস্ট্রেলিয়া ওপেন, সেটার পুরুষদের সিঙ্গলস খেতাব জিতেছিল কার্লোস আলকারাজ, এবং ডিয়ার স্টুডেন্টস আমরা ফ্রেঞ্চ ওপেনের পুরুষদের একক সিঙ্গলস দেখেছিলাম, আলেকজান্ডার জেরেভেভ জিতেছিল। এবং এই বছর সম্প্রতিকালে উইম্বলডন, যেটা টেনিসের সব থেকে প্রেস্টিজিয়াস একটি টুর্নামেন্ট, লন্ডনে খেলা হয়ে থাকে, অ্যান্ড এই উইম্বলডন ঘাসের কোর্টের উপরে খেলা হয়, সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, সেটা জিতেছেন জানিক সিনার। অ্যান্ড ইন্টারেস্টিং বিষয় হচ্ছে জানিক সিনার গত বছরেরও কিন্তু চ্যাম্পিয়ন ছিল। ইন টেনিস টপ শিট, ইটালিস জানিক সিনার রিটেন দ্য উইম্বলডন মেন্স সিঙ্গলস টাইটেল অ্যান্ড ডিফিটিং সেকেন্ড শিট জার্মানিস আলেকজান্ডার জেরেভেভ। আলেকজান্ডার জেরেভেভ এবং জানিক সিনারের মধ্যে ফাইনাল খেলা হয়, এবং সেখানে তারা দুজনেই একজন শীর্ষস্থান অধিকার করে, যিনি হচ্ছেন জানিক সিনার, অর্থাৎ তিনি জিতেছেন টাইটেলটা। আর দ্বিতীয় ফিনিশ করেছেন যিনি, তিনি হলেন জার্মানির আলেকজান্ডার জেরেভেভ। এই আলেকজান্ডার জেরেভেভ বেশ কয়েকদিন আগে ফ্রেঞ্চ ওপেন পুরুষদের সিঙ্গলস খেতাবও কিন্তু জিতেছিল। অলরাইট, তাহলে জানিক সিনার পর পর দুবার তিনি উইম্বলডন ওপেন জিতেছেন। এরপরের প্রশ্ন, 2026 সালের উইম্বলডন মহিলা সিঙ্গেল খেতাব কে জয় করেছেন? ওমেন্স সিঙ্গেলস যে টাইটেল সেটা যিনি জয় করেছেন তিনি হলেন লিন্ডা নস্কোভা। লিন্ডা নস্কোভা ইনি ওন দ্য 2026 উইম্বলডন মেন্স সিঙ্গেলস টাইটেল। 2026 সালের মহিলাদের সিঙ্গেলস টাইটেল যিনি জিতেছেন লিন্ডা, ইনি কোন দেশের খেলোয়াড় জানো? ইনি হচ্ছেন চেক প্রজাতন্ত্রের একজন টেনিস তারকা। আর এখানে বাকিগুলো তোমরা নিশ্চয়ই দেখেছো যে জানিক সিনার ইটালি দেশের প্লেয়ার, আর আলেকজান্ডার জেরেভেভ জার্মানি দেশের একজন টেনিস খেলোয়াড়, আর লিন্ডা হচ্ছে একজন চেক প্রজাতন্ত্রের টেনিস খেলোয়াড় যিনি সম্প্রতি উইম্বলডন মহিলাদের সিঙ্গেলস খেতাব জিতেছেন। 2026 সালে নাবার্ড তাদের কততম প্রতিষ্ঠা দিবস উদযাপন করতে চলেছে? নাবার্ড মানে ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, অর্থাৎ একটা জাতীয় ব্যাংক। কিসের জন্য? গ্রামীণ উন্নয়ন এবং কৃষি উন্নয়নের জন্য এই ব্যাংকটা কিন্তু তৈরি করা হয়। এই নাবার্ড তারা 2026 সালে তাদের প্রতিষ্ঠা দিবস উদযাপন করতে চলেছে। কততম প্রতিষ্ঠা দিবস তারা উদযাপন করতে চলেছে? সঠিক উত্তর হবে 45তম। নাবার্ড টু সেলিব্রেট 45th ফাউন্ডেশন ডে অ্যাট দেরাদুন অন 14 জুলাই, অর্থাৎ আজকের দিনে 14 জুলাই দেরাদুনে তারা তাদের কিন্তু ফাউন্ডেশন ডে বা প্রতিষ্ঠা দিবস উদযাপন করছে। তো খুব গুরুত্বপূর্ণ, নাবার্ডের ফুল ফর্ম দ্য ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। প্রতিষ্ঠা হয়েছিল 1982 সালে, তখন আমাদের ভারতবর্ষে ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনা চলছিল। এর সদর দপ্তর মুম্বাইয়ের, মহারাষ্ট্রের মুম্বাইতে অবস্থিত আছে। গ্রামীণ ভারতের টেলিকম পরিষেবার মান সমীক্ষা করতে ডাক বিভাগ কার সাথে মৌ স্বাক্ষর করেছে? ভারতীয় ডাক ব্যবস্থা তারা সম্প্রতিকালে
ট্রাই বা TRAI এদের সাথে একটা মৌ স্বাক্ষর করেছে বা মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং স্বাক্ষর করেছে। কেন? ডিয়ার স্টুডেন্টস, বলা হচ্ছে ডিপার্টমেন্ট অফ পোস্ট, আমাদের ভারতবর্ষের ডাক বিভাগ, অ্যান্ড ট্রাই বা টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া, এটার ফুল ফর্ম, টু জয়েন হ্যান্ড টু কন্ডাক্ট ইন্ডিয়াস লার্জেস্ট ভিলেজ লেভেল টেলিকম নেটওয়ার্ক পারফরমেন্স সার্ভে। তো একদমই গ্রাম স্তরে টেলিকম নেটওয়ার্ক সেটার কার্যকারিতা বিষয়ক, তাদের পারফরমেন্স বিষয়ক একটা জরিপ বা সমীক্ষা পরিচালনার যৌথ উদ্যোগ কিন্তু নিয়েছে এই ভারতের ডাক বিভাগ এবং টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া, দুজনে মিলে এই সমীক্ষাটা সম্পন্ন করছে। এরপরের প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন, ইংল্যান্ডের লর্ডস ক্রিকেট গ্রাউন্ড সব থেকে প্রেস্টিজিয়াস একটা ক্রিকেট গ্রাউন্ডসের মধ্যে পড়ে। সেই লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে প্রথম মহিলা ক্রিকেটার হিসাবে টেস্ট সেঞ্চুরি করার ঐতিহাসিক রেকর্ড কে গড়লেন? পুরো বিশ্বের মধ্যে, শুধু ভারত নয়, পুরো বিশ্বের মধ্যে প্রথম মহিলা টেস্ট ক্রিকেটার যিনি লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে একটা সেঞ্চুরি করেছেন, টেস্ট সেঞ্চুরি, তিনি হলেন ইয়াস্তিকা ভাটিয়া। ইয়াস্তিকা ভাটিয়া ভারতের একজন খেলোয়াড়, মহিলা ক্রিকেট দলের খেলোয়াড়, বিকামস ফার্স্ট ওমেন টু স্কোর টেস্ট সেঞ্চুরি অ্যাট লর্ডস ক্রিকেট গ্রাউন্ড। পশ্চিমবঙ্গ সরকার 2026 সালের 16ই আগস্ট দিনটিকে খেলা হবে দিবসের পরিবর্তে কোন নতুন দিবস হিসেবে পালন করার ঘোষণা করেছে? পশ্চিমবঙ্গের প্রিভিয়াস গভর্নমেন্ট, তাদের দ্বারা 16ই আগস্ট দিনটিকে পালন করা হতো অ্যাজ এ খেলা হবে দিবস হিসাবে, এবং সম্প্রতিকালে পশ্চিমবঙ্গের নতুন সরকার এবং পশ্চিমবঙ্গের চিফ মিনিস্টার তিনি ঘোষণা করেছেন যে আমরা 16ই আগস্ট দিনটিকে খেলা হবে দিবসের জায়গায় একটা ভুল আছে, আয়ুষ্মান দিবস হবে। হ্যাঁ, অপশন বি রাইট অ্যান্সার, আয়ুষ্মান দিবস হিসাবে পালন করব। ওয়েস্ট বেঙ্গল টু অবজার্ভ আয়ুষ্মান দিবস অন আগস্ট 16, রিপ্লেসিং খেলা হবে দিবস। তো খেলা হবে দিবসের জায়গায় আয়ুষ্মান দিবস পালন হতে চলেছে। স্বাস্থ্য সচেতনতা বা স্বাস্থ্য বিষয়ক এই দিবসটা থিম থাকবে। এরপরে 7 নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক ব্যাংকিং লেনদেনের প্রধান মাধ্যম যেটাকে সুইফট বলা হচ্ছে, এর গ্লোবাল সুপারভাইজারি বোর্ডে সম্প্রতি কোন ভারতীয় ব্যক্তিত্ব অন্তর্ভুক্ত হয়েছেন? ইন্টারন্যাশনাল ব্যাংকিং লেনদেনের প্রধান মাধ্যম সুইফটের গ্লোবাল সুপারভাইজারি বোর্ডে সম্প্রতি যিনি ভারতীয় ব্যক্তিত্ব হিসেবে অন্তর্ভুক্ত হলেন তিনি হলেন দিলীপ আসবে। কে এই দিলীপ আসবে? ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া, যাকে আমরা এনপিসিআই বলি, যাদের আন্ডারে ইউপিআই চলে থাকে, সেই এনপিসিআই ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর তিনি অ্যান্ড সিইও দিলীপ আসবে হ্যাজ বিন inducted into the Global Supervisory Board of the Society for Worldwide Interbank Financial Telecommunication, যেটাকে সংক্ষেপে সুইফট বলা হচ্ছে, তার সুপারভাইজারি বোর্ডে তাকে কিন্তু নিযুক্ত করা হয়েছে বা তাকে অন্তর্ভুক্ত করা হয়েছে সম্প্রতিকালে। সো খুব বড় একটা অ্যাচিভমেন্ট, এটা থেকে আমাদের পরীক্ষায় কিন্তু প্রশ্ন থাকতে পারে। পর্বটিতে যারা যুক্ত হয়েছে, যারা এখনো লাইক করনি, দ্রুত পর্বটিতে একটা করে লাইক করে ফেলো। 2026 সাল, এই সালে আইসিসি হল অফ ফেমে স্থান পাওয়া একজন প্রাক্তন ভারতীয় মহিলা ক্রিকেটার হলেন কে? আমরা কারেন্ট অ্যাফেয়ার্সে এই কয়েকদিন আগেই কিন্তু কোশ্চেন্স করেছি যে আইসিসি হল অফ ফেম, সেখানে ভারতীয় ক্রিকেটার সৌরভ গঙ্গোপাধ্যায়, ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন ক্যাপ্টেনও তিনি ছিলেন, তাকে অন্তর্ভুক্ত করা হয়েছে রিসেন্টলি। কিন্তু সম্প্রতি একজন মহিলা ক্রিকেটারের নামও ঘোষণা করা হয়েছে, যিনি ভারতীয় মহিলা ক্রিকেটার আইসিসি হল অফ ফেমে। আইসিসি হল অফ ফেমে অন্তর্ভুক্ত হওয়া প্রথম মহিলা বা প্রথম ভারতীয় মহিলা ছিলেন আইসিসি হল অফ ফেম এ অন্তর্ভুক্ত হওয়া তিনি হলেন ভারতীয় মহিলা ক্রিকেট দলের ক্যাপ্টেন ডায়না এলডুজি। অ্যান্ড এর স্টুডেন্টস, সম্প্রতিকালে সেই আইসিসি হল অফ ফেম মহিলাদের ক্রিকেটারের তালিকায় অন্তর্ভুক্ত হলেন আঞ্জুম চোপড়া। এটাও ভুল আছে, অপশন সি রাইট অ্যান্সার হবে আঞ্জুম চোপড়া।
দেখো, সৌরভ গাঙ্গুলি, কেভিন পিটারসন, সৌরভ গঙ্গোপাধ্যায় ভারতীয় বাঙালি ক্রিকেটার, কেভিন পিটারসন ব্রিটেনের বা ইংলিশ একজন ক্রিকেট প্লেয়ার, অ্যান্ড অঞ্জুম চোপড়া ভারতীয় মহিলা ক্রিকেট দলের প্লেয়ার ছিলেন, প্রাক্তন। ইন্ডাক্টেড ইনটু আইসিসি হল অফ ফেম, তাদের নাম আইসিসি হল অফ ফেমে অন্তর্ভুক্ত করা হয়েছে। এরপরে সম্প্রতি দেশ জুড়ে ব্যাপক বৃক্ষরোপণের উদ্দেশ্যে বৃক্ষ মিত্র অভিযানের সূচনা করলেন কোন কেন্দ্রীয় মন্ত্রী? বৃক্ষ মিত্র অভিযানে সূচনা করলেন কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহান। ভারতবর্ষের বর্তমানে তিনি এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট মিনিস্টার। শিবরাজ সিং চৌহান লঞ্চেস নেশন ওয়াইড, তিনি দেশব্যাপী বৃক্ষমিত্রা ক্যাম্পেনিং চালু করেছেন বা সেটার সূচনা করেছেন টু টার্ন এনভায়রনমেন্ট প্রোটেকশন ইনটু পিপলস মুভমেন্ট, পরিবেশ সংরক্ষণকে বা বৃক্ষরোপণকে একটা জন আন্দোলন বা গণ আন্দোলনে পরিণত করার জন্য এই বৃক্ষমিত্র অভিযানটি সূচনা করা হয়েছে। এই ছিল আমাদের আজকের 9টি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স। এবারে আমরা জিকে প্রশ্ন প্র্যাকটিস করব, কয়েকটা স্ট্যাটিক জিকে, সায়েন্স অ্যান্ড অন্যান্য বিভিন্ন ধরনের কোশ্চেন্স আছে, জিওগ্রাফি, হিস্ট্রি, পলিটি, অর্থনীতি। আমি চেষ্টা করব 10টি কোশ্চেন্সের ভিতরে গুরুত্বপূর্ণ বাছাই করা কিছু কোশ্চেন্স করানোর। ফার্স্ট কোশ্চেন্স স্ক্রিনে দেওয়া হচ্ছে, দেখো উত্তর করো। লালায়, মানুষের যে লালা আছে সেই লালায় উপস্থিত কোন উৎসেচক শ্বেতসার ভাঙতে সাহায্য করে? শ্বেতসার বা এটাকে আমরা স্টার্চ বলি, শ্বেতসার বা স্টার্চ ভাঙতে সাহায্য করে থাকে অ্যামাইলেজ, এটাকে আমরা স্যালাইভারি অ্যামাইলেজও বলে থাকি। ভারতের পূর্বঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ হিসাবে কোনটিকে গণ্য করা হয়? পূর্বঘাট পর্বতমালা, পূর্বঘাটকে আমরা আরেকটা নামে চিনি, এটাকে মলায়াদ্রি বলা হয়। আমাদের ভারতবর্ষের দক্ষিণ ভারতে দুটি আমরা এরকম পর্বত শ্রেণী দেখতে পাবো, একটা হচ্ছে পশ্চিমঘাট, পশ্চিমঘাটকে আমরা সহ্যাদ্রি বলি, আর পূর্বঘাটকে মলায়াদ্রি বলা হয়। পশ্চিমঘাটের হাইয়েস্ট পিক হচ্ছে আনাইমুদি, এটা জেনে রাখবে, আনাইমুদি পশ্চিমঘাটের সব থেকে উচ্চতম শৃঙ্গ। আর পূর্বঘাট পর্বতমালার হাইয়েস্ট পিক হিসেবে গণ্য করা হয় জিন্দাগাদাকে। কোশ্চেন 3, 1940 সালের আগস্ট মাসে ঘোষিত আগস্ট অফারের মূল প্রস্তাব কি ছিল? 1940 সাল, রিমেম্বার দ্যাটস, তখন কিন্তু চলছে আমাদের পৃথিবী জুড়ে দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, দ্বিতীয় বিশ্বযুদ্ধ। সেই সময় আগস্ট অফার ঘোষণা করা হয়েছিল ভারতীয়দের মানে উদ্দেশ্য করে। সেই আগস্ট অফারটা ঘোষণা করায় তার মূল প্রস্তাব যেটা দেওয়া হয়েছিল সেটা কি? পূর্ণ স্বরাজ, প্রাদেশিক স্বায়ত্তশাসন, ডোমিনিয়ন স্ট্যাটাস নাকি ভারত ছাড়ো প্রস্তাব? সঠিক উত্তর হবে ডোমিনিয়ন স্ট্যাটাসের কিন্তু কথা এখানে বলা হয়। এই ডোমিনিয়ন স্ট্যাটাস আর স্বায়ত্তশাসন কিন্তু প্রায় একই, কিন্তু এখানে প্রাদেশিক স্বায়ত্তশাসনের কথা বলা হচ্ছে, এই কারণে এটা কিন্তু উত্তর হবে না। ঠিক আছে, চলো আগস্ট অফারে কি কি বলা হয় দেখো। এক মিনিট এক মিনিট এক মিনিট ওয়েট গাইস, ওয়েট। চলো, দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন ভারতীয়দের বিশেষত জাতীয় কংগ্রেসের মন জয় করতে এবং যুদ্ধে ভারতীয় সৈন্য ও, কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্রিটিশরাও কিন্তু ইনভলভ ছিল, ব্রিটিশরাও কিন্তু ছিল, তো ব্রিটিশরা কি চাইছিল যে ভারতীয়রা তাদের সাহায্য করুক বিভিন্ন সেনাবাহিনী বা ইত্যাদি দিয়ে যুদ্ধে সৈন্য বা সম্পূর্ণ সহযোগিতা পাওয়ার উদ্দেশ্যে তৎকালীন ব্রিটিশ ভাইসরয় লর্ড লিনলিথগো 1940 সালের 8ই আগস্ট এই প্রস্তাবটি ঘোষণা করে। তো এই প্রস্তাবটি তাহলে কবে ঘোষণা করা হয়? 1940 সালের 8ই আগস্ট লর্ড লিনলিথগো দ্বারা। তাহলে আমাদের ভারতবর্ষে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছিল তখন ভাইসরয় কে ছিল? জেনে রাখবেন লর্ড লিনলিথগো। এই কারণে এটিকে আগস্ট অফার বা লিনলিথগো প্রস্তাব নামেও কিন্তু ডাকা হয়। নিচে কয়েকটি পয়েন্ট আকারে বিষয়গুলো দেয়া হলো, কি কি এখানে প্রস্তাব দেওয়া হয়েছিল। প্রথম হচ্ছে ডোমিনিয়ন স্ট্যাটাস, যুদ্ধ শেষ হওয়ার পর ভারতকে পূর্ণ স্বাধীনতা না দিয়ে ডোমিনিয়ন স্ট্যাটাস বা আধা স্বায়ত্ত শাসন দেওয়ার কিন্তু কথা বলা হয়। এছাড়া সংবিধান সভা গঠন, যুদ্ধ শেষ হলে ভারতীয়দের নিয়ে একটি সংবিধান
গঠনকারী সভা বা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, যেটা আমরা পরে বলেছি গণপরিষদ আমরা নিজেরা গঠন করেছিলাম, কিন্তু এই আগস্ট অফারেও সংবিধান গঠনকারী সভা বা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির কথা বলা হয়েছিল, তৈরি করা হবে সেটা বলা হয়েছিল, যা ভারতের নতুন সংবিধানের খসড়া তৈরি করবে বলে ঘোষণা করা হয়। ভাইসরয়ের কার্যনির্বাহী পরিষদের সম্প্রসারণ, ভাইসরয়ের এক্সিকিউটিভ কাউন্সিল যেটা ছিল সেই কাউন্সিলে ভারতীয় প্রতিনিধিত্বের সংখ্যা বৃদ্ধি করা হবে বলা হয়, এবং সংখ্যালঘুদের ভোটে ক্ষমতা দেওয়ার কথা বলা হয়েছিল ইত্যাদি কয়েকটা প্রস্তাব দেয়া হয়। প্রস্তাবটা কিন্তু গ্রহণ করা হয়নি ভারতীয়দের পক্ষ থেকে, এটা জেনে রাখবে। নেক্সট কোশ্চেন ইজ, ভারতের পরোক্ষ কর পরিচালনা ও নিয়ন্ত্রকের দায়িত্বে কারা? পরোক্ষ কর মানে ইনডাইরেক্ট ট্যাক্স। ভারতবর্ষে ইনডাইরেক্ট ট্যাক্স বলতে আমরা প্রধানত বুঝি জিএসটি অ্যান্ড এক্সেট্রা, বিভিন্ন ধরনের আবগারি শুল্ক অ্যান্ড এই টাইপের যে ট্যাক্সগুলো আছে সবই ইনডাইরেক্ট ট্যাক্সের ক্যাটাগরিতে পড়ে। তো মেনলি জিএসটি হচ্ছে ইনডাইরেক্ট ট্যাক্স, যেখান থেকে ভারত সরকার প্রচুর পরিমাণে রেভিনিউ কিন্তু কালেক্ট করে থাকে। সো সেই জিএসটি বা ইত্যাদি যে পরোক্ষ করগুলো আছে সেগুলো নিয়ন্ত্রণ করার জন্য ভারত সরকারের একটি নিয়ন্ত্রক সংস্থার নাম হচ্ছে সিবিআইসি, অর্থাৎ সেন্ট্রাল বোর্ড অফ ইনডাইরেক্ট ট্যাক্স অ্যান্ড কাস্টমস, ঠিক আছে, এটাকে সিবিআইসি বলা হচ্ছে। এছাড়া যেগুলো প্রত্যক্ষ কর আছে সেই প্রত্যক্ষ করগুলো পরিচালনা ও নিয়ন্ত্রণ করার দায়িত্ব থাকে সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্স, বা যেটাকে আমরা সিবিডিটি বলে থাকি। তো এই দুটো হচ্ছে কর পরিচালনাকারী সংস্থা, সিবিআইসি অ্যান্ড সিবিডিটি। নাবার্ড, যেটা নিয়ে আমরা আগে আলোচনা করেছি, 1982-তে স্থাপিত হয়, সদর দপ্তর অবস্থিত আছে মুম্বাইতে। এটা একটা এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট অর্থাৎ কৃষি এবং গ্রাম উন্নয়নমূলক একটি ব্যাংকের নাম। তো এই নাবার্ড কোন কমিটির সুপারিশে গঠিত হয়? সঠিক উত্তর হবে শিবরমন কমিটির সুপারিশে এটা গড়ে ওঠে বা প্রতিষ্ঠিত হয়। তেজস্ক্রিয়তার আন্তর্জাতিক এসআই একক বা এসআই ইউনিট নিচের কোনটি? চলো, সঠিক উত্তর হচ্ছে বেকারেল। কেন বেকারেল? একজন বিজ্ঞানী ছিলেন যার নাম হচ্ছে হেনরি বেকারেল। সেই হেনরি বেকারেল প্রাকৃতিক তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন। তাহলে প্রাকৃতিক তেজস্ক্রিয়তা কে আবিষ্কার করেন? অ্যান্সার হচ্ছে হেনরি বেকারেল। তাই তার নাম অনুসারে এখানে বেকারেল বলে একটা একক আমরা দেখতে পাবো, যেটা তেজস্ক্রিয়তা মাপার একক। এছাড়া কুরি এককের সাহায্যেও কিন্তু তেজস্ক্রিয়তা মাপা হয়ে থাকে, কুরি। নিম্নলিখিত কোন রাজ্যগুলির মধ্য দিয়ে দামোদর নদী প্রধানত প্রবাহিত হয়? দামোদরের উৎস কোথায়? ছোটনাগপুর মালভূমি। আর ছোটনাগপুর মালভূমি কোথায় আছে? কোথায় আছে বলো? ঝাড়খণ্ডের মধ্যে আছে। তো এটা ঝাড়খণ্ডের উপর দিয়ে প্রবাহিত হয়, তারপরে এটা পশ্চিমবঙ্গে প্রবেশ করে এবং ভাগীরথী হুগলির সাথে ডান তীরে মিশে যায়। তাই এটা ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গের উপর দিয়ে প্রবাহিত হয়। পশ্চিমবঙ্গের এটা মালভূমি অঞ্চলের প্রধান নদী হিসাবে পরিচিত। লর্ড উইলিয়াম বেন্টিং কত নম্বর রেগুলেশনের জারি করে সতীদাহ প্রথা নিষিদ্ধ করেছিলেন? এটা জেনে রাখবে যে লর্ড বেন্টিং কিন্তু সতীদাহ প্রথা যেটা ছিল কুপ্রথা, সেই কুপ্রথা সতীদাহ প্রথাকে নিষিদ্ধকরণ করেছিলেন রেগুলেশন অ্যাক্টের মাধ্যমে। তো কততম রেগুলেশন অ্যাক্টের মাধ্যমে? প্রথমে জেনে রাখো সালটা কত। সতী প্রথা সতীদাহ প্রথা রদের সাল ছিল 1829 সাল, এবং 1829 সালে সতীদাহ প্রথা যে রদ করা হয়েছিল সেটা 17 নম্বর রেগুলেশন এর মাধ্যমে। যে বেকারত্বে শ্রমিকদের প্রান্তিক উৎপাদনশীলতা বা মার্জিনাল প্রোডাক্টিভিটি শূন্য তার কাছাকাছি থাকে তাকে কি বলা হয়? শূন্য বা তার কাছাকাছি, খুব কম পরিমাণে প্রোডাক্টিভিটি বা উৎপাদনশীলতা থাকে, এটাকে সাধারণত কি বলা হয়?
সঠিক উত্তর হচ্ছে ডিয়ার স্টুডেন্টস ছদ্ম বেকারত্ব। দেখো ছদ্ম বেকারত্ব আমরা কৃষি ক্ষেত্রে খুব বেশি পরিমাণে দেখতে পাই, কৃষি ক্ষেত্রে দেখা যায়। চলো, ছদ্ম বেকারত্ব যেটা আছে, ছদ্ম বেকারত্ব মানে কি, মানে ধরো কোনো একটা কাজের জন্য তোমার 10 জন লোকের প্রয়োজন, সেখানে তোমার কাজ করছে 100 জন লোক, তো বাকি 90 জনের কাজ সেটার কোনো দাম নেই, কাজ করছে হয়তো ছোটখাটো কাজ করছে কিন্তু তাদের কোনো মোট উৎপাদনশীলতা বা প্রোডাক্টিভিটি থাকবে না, তোমার প্রয়োজন 10 জন, বাকি 90 জনের কোনো কাজ নেই, তাহলে এটাকে আমরা সাধারণত বলে থাকি ছদ্ম বেকারত্ব, যাদের মার্জিনাল প্রোডাক্টিভিটি 0 বা 0-র কাছাকাছি হয়। ম্যানোমিটার কি পরিমাপ করার যন্ত্র? ম্যানোমিটার কি পরিমাপ করার যন্ত্র ডিয়ার স্টুডেন্টস? এটার সাহায্যে আমরা পরিমাপ করি চাপ। কিসের চাপ? গ্যাসের চাপ। বায়ুর চাপ পরিমাপ করতে ব্যবহার করা হয় ব্যারোমিটার, কিন্তু গ্যাসের চাপ মাপা যায় কিসের সাহায্যে? ম্যানোমিটারের সাহায্যে। ঠিক আছে, চলো আজকের আমরা পর্বটি এখানেই শেষ করব। বাড়ির কাজ দেওয়া থাকবে এটা, 2026 সালে ভারতে কোন বিখ্যাত বেহালা বাদক পদ্মবিভূষণে ভূষিত হলেন? কমেন্ট বক্সে জানাবে। বেহালা বাদক, আমাদের ভারতবর্ষে অনেক বেহালা বাদকরা আছেন, তাদের মধ্যে 2026-এ কোন বেহালা বাদক পদ্মবিভূষণ পুরস্কারে ভূষিত হয়েছেন? এটা বাড়ির কাজ দেওয়া থাকবে। খুব ভালো একটা কোশ্চেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভালো থাকবে, সুস্থ থাকবে। যদি আমাদেরকে ফলো না করে থাকো সোশ্যাল প্ল্যাটফর্মে, তো অবশ্যই কিন্তু ফলো করে নেবে সকলে। ওকে প্লিজ, চলো টাটা, বাই।